একবার গভীর একটা শ্বাস নিন এবং মনে মনে কল্পনা করুন, আজ থেকে ঠিক 1000 বছর আগের কথা। সালটা 1026। আপনি এখন যেখানে বসে আছেন সেখানে কোনো পাকা রাস্তা নেই, কোনো মোবাইল টাওয়ার নেই এবং নেই কোনো অত্যাধুনিক ব্যবস্থা। চারপাশে শুধু ঘন জঙ্গল, মাটির ঘরবাড়ি এবং বিশাল সব রাজপ্রাসাদ। কিন্তু জানেন কি, আজ যাকে আমরা উন্নত বিশ্ব বলি, সেই আমেরিকা বা ইউরোপের মানুষ যখন ঠিকঠাক পোশাক পরতেও শেখেনি, তখন আমাদের এই ভারতবর্ষের মানুষ হীরের গয়না পরত। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এমন একটা সময়ে যখন পৃথিবীর সবচেয়ে ধনী এবং সবচেয়ে শিক্ষিত আর সবচেয়ে আধুনিক মানুষগুলো এই ভারতের মাটিতেই বাস করত। কিন্তু এত সমৃদ্ধ একটা দেশ হুট করে কিভাবে পরিবর্তনশীল হয়ে গেল এবং কিভাবে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ বই পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব 1000 বছর আগের ভারতবর্ষ কেমন ছিল, সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করত, ভারতকে কেন সোনার পাখি বা সোনেকি চিড়িয়া বলা হতো, ভারতকে সর্বপ্রথম কে আক্রমণ করেছিলেন, এবং আমরা জানব রাজা বাদশাদের সেই গোপন ইতিহাস যা শুনলে আজও আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বিশেষ করে ভিডিওর একদম শেষে এমন একটা তথ্য আপনাদেরকে দেব যা জানার পর ভারতবর্ষের প্রতি আপনার গর্ব 100 গুণ বেড়ে যাবে। তাই একটা সেকেন্ডও মিস না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। 1000 বছর আগে, অর্থাৎ একাদশ শতাব্দীর শুরুতে, আমাদের ভারতবর্ষ আজকের মতো কোনো একক রাষ্ট্র বা দেশ ছিল না। পুরো ভারত জুড়ে তখন রাজত্ব করত বেশ কয়েকটি অত্যন্ত শক্তিশালী এবং স্বাধীন সাম্রাজ্য। ভারত তখন উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে বিভক্ত ছিল। প্রথমেই আসি দক্ষিণের কথায়, যেখানে রাজত্ব করছিল পরাক্রমশালী চোল রাজবংশ। এই সময় চোল সাম্রাজ্যের সিংহাসনে ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজা প্রথম রাজেন্দ্র চোল। চোলদের শাসনকালে ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বলা হতো। তাদের স্থলবাহিনী তো শক্তিশালী ছিলই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের নৌবাহিনী। আজ থেকে ঠিক 1000 বছর আগেই চোলরা বঙ্গোপসাগরে নিজেদের হ্রদ বানিয়ে ফেলেছিলেন। তারা সমুদ্র পার হয়ে মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দূরবর্তী দেশগুলো আক্রমণ করে নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিল। ভাবা যায়, আজকের আধুনিক নৌবাহিনীর মতো রণকৌশল তারা 1000 বছর আগেই রপ্ত করেছিল। চলুন এবার আসি উত্তর ও পশ্চিম ভারতের দিকে, যেখানে ছিল বীর রাজপুতদের দাপট। এই অঞ্চলে তখন একাধিক রাজপুত রাজবংশ রাজত্ব করত। যেমন গুর্জর প্রতিহার সাম্রাজ্যের পতনের পর কৌনজ্য দখল নিয়েছিল গহরবাল রাজবংশ, বুন্দেলখণ্ডে ছিল চন্দেল্য রাজারা, আর মালবে ছিল পরমার রাজবংশ। এই রাজপুত রাজারা ব্যক্তিগত বীরত্ব এবং যুদ্ধবিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে তাদের সমকক্ষ কেউ ছিল না। কিন্তু তাদের মধ্যে একটা মস্ত বড় খামতি ছিল, আর সেটা হলো তাদের নিজেদের মধ্যে অহংকার আর সীমানা নিয়ে অনবরত লড়াইয়ে লিপ্ত থাকতেন। আর এই অভ্যন্তরীণ কোন্দলই পরবর্তীতে ভারতের জন্য মস্ত বড় কাল হয়ে দাঁড়িয়েছিল। ঠিক এই সময়ে আমাদের পূর্ব ভারতে, অর্থাৎ বাংলা এবং বিহারের বুকে রাজত্ব করেছিল পাল রাজবংশ। 1000 বছর আগে, অর্থাৎ 1026 সালের এই সময়টায় পাল সাম্রাজ্যের শাসনভারে ছিল রাজা মহিপালের হাতে। পাল রাজারা ছিলেন মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী। তাদের শাসনকালে বাংলায় শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ভাস্কর্য শিল্পে অভাবনীয় উন্নত করেছিল। পাল রাজাদের তৈরি করা বিশাল বিশাল বৌদ্ধ বিহারগুলো ছিল তখনকার দিনের এক একটা জ্ঞানচর্চার কেন্দ্র। তাহলে একবার ভাবুন, একদিকে দক্ষিণের চোলদের সমুদ্র বিজয়, পশ্চিমের রাজপুতদের তলোয়ারের ঝঙ্কার, আর পূর্বে পাল রাজাদের সংস্কৃতির বিপ্লব। 1000 বছর আগের ভারতের রাজনৈতিক মানচিত্র ছিল ঠিক এতটাই বৈচিত্র্যময় এবং শক্তিশালী। কিন্তু আফসোসের বিষয় হলো, এই বিশাল সাম্রাজ্যগুলোর মধ্যে কোনো একতা ছিল না। আর ঠিক এই সুযোগটাই নিতে চলেছিল উত্তর পশ্চিম সীমান্ত থেকে আসা এক বিধ্বংসী ঝড়। ভারতকে কেন সোনার পাখি বা সোনেগি চিড়িয়া বলা হতো, তা 1000 বছর আগের অর্থনীতি দেখলেই পরিষ্কার বোঝা যায়। অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের ডেটা অনুযায়ী সেই সময় পৃথিবীর মোট ধন সম্পদের বা গ্লোবাল জিডিপির প্রায় 30%-এর বেশি আসত
একাই এই ভারত থেকে। সহজ ভাষায় বললে আজ পুরো বিশ্বের বুকে আমেরিকা, চীন এবং ইউরোপের অর্থনীতি একসঙ্গে মিলিয়ে যতটা শক্তিশালী হয়, 1000 বছর আগের ভারত একাই ততটা শক্তিশালী ছিল। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভারতের এই বিপুল আয়ের উৎস কী ছিল? চলুন এখন সেটাই জানি। ভারতের প্রধান উৎস ছিল মূলত দুটি বিষয়ে: অসাধারণ শিল্পকলা এবং বিশ্ব বাণিজ্যের জন্য। তখনকার দিনে ভারতের তৈরি মসলিন এবং সুতি কাপড়ের চাহিদা ছিল রোম থেকে শুরু করে আরব দুনিয়া পর্যন্ত। বলা হতো ভারতের মসলিন এতটাই মিহি আর সূক্ষ্ম ছিল যে আস্ত একটা শাড়ি একটা ছোট আংটির ভেতর দিয়ে পার করে দেওয়া যেত। এর পাশাপাশি ছিল ভারতের গরম মশলা, বিশেষ করে গোলমরিচ বা ব্ল্যাক পেপার। পশ্চিমা বিশ্বে এর দাম এতটাই বেশি ছিল যে গোলমরিচকে কালো সোনা বা ব্ল্যাক গোল্ড বলা হতো। ইউরোপ এবং আরবের বণিকরা জাহাজে করে সোনা আর রূপো নিয়ে ভারতে আসতো শুধু এই মশলা আর কাপড় কেনার জন্য। এমনকি রোমান সাম্রাজ্যের ঐতিহাসিকরা আফসোস করে লিখে গেছেন যে রোমের সমস্ত সোনা ভারত নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হিরে এবং মূল্যবান রত্নের খনি তখন সারা পৃথিবীতে শুধু ভারতেই ছিল। ভারতের গোলকোন্ডা খনি থেকে যে মূল্যবান হিরে বের হতো সেগুলো দেখার জন্য দুনিয়ার বড় বড় রাজারা লাইনে দাঁড়িয়ে থাকতেন। ভাবা যায় আজকে আমরা যে ভারতকে একটা উন্নয়নশীল দেশ হিসাবে দেখি, কিন্তু 1000 বছর আগে এই ভারতেই ছিল গোটা পৃথিবীর বাণিজ্যের প্রধান কেন্দ্র। আর এই অফুরন্ত ধনসম্পদের কারণেই পরবর্তীতে বিদেশি লুটেরাদের আকর্ষণের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজ আমরা উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড, ক্যামব্রিজ অথবা হার্ভার্ডের দিকে তাকিয়ে থাকি, কিন্তু 1000 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় এবং আধুনিক শিক্ষার কেন্দ্র ছিল এই ভারতবর্ষ। তখনকার সময়ে বিহারের নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল সারা বিশ্বের জ্ঞানপীঠ। আপনি জানলে অবাক হবেন, আজ থেকে 1000 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র পড়াশুনো করত এবং তাদের পড়ানোর জন্য 2000-এরও বেশি শিক্ষক ছিলেন। চীন, কোরিয়া, তিব্বত, জাপান এবং মধ্য এশিয়া থেকে হাজার হাজার পড়ুয়া এখানে আসার জন্য ছটফট করত। কিন্তু এখানে ভর্তি হওয়া এতটা সহজ ছিল না। এখানে ভর্তি হতে হলে কঠিন পরীক্ষা দিতে হতো, আর প্রতি 10 জনের মধ্যে মাত্র 2 থেকে 3 জন ভর্তি হতে পারত। নালন্দা লাইব্রেরিটি ছিল 3 তলা বিশেষ একটি ভবন, যার নাম ছিল ধর্মগঞ্জ। সেখানে লাখ লাখ হাতে লেখা পুঁথি এবং বই সংরক্ষিত ছিল। শুধু ধর্ম বা দর্শন নয়, 1000 বছর আগের ভারতীয় বিজ্ঞানীরা গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে বিপ্লব ঘটিয়েছিলেন। আচার্য আর্যভট্টের দেখানো পথ ধরে সেই যুগীয় ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা খালি চোখের টেলিস্কোপ ছাড়াই গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সূর্যগ্রহণের সঠিক সময় হিসাব করে ফেলতেন। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো চিকিৎসা বিজ্ঞান। 1000 বছর আগের ভারতে সুশ্রুত সংহিতার সূত্র ধরে জটিল অস্ত্রোপচার বা সার্জারি করা হতো, যেমন ভাঙা হাড় জোড়া দেওয়া থেকে শুরু করে প্লাস্টিক সার্জারির মতো চিকিৎসাও সেই সময়ের বৈদ্যরা নিখুঁতভাবে করতে পারতেন, যা পশ্চিমা বিশ্ব তখন কল্পনাও করতে পারত না। চলুন এবার রাজপ্রাসাদ ছেড়ে একটু সাধারণ মানুষের ঘরে উকি দেওয়া যাক। 1000 বছর আগে ভারতের সাধারণ মানুষের জীবনযাপন কেমন ছিল? আজকের মতো তখন কোনো চমৎকার শহর বা শপিং মল ছিল না। ভারতের প্রায় 90% মানুষই বাস করতেন শান্ত সবুজ গ্রামগুলোতে। নদীমাতৃক এই দেশে কৃষিকাজই ছিল মানুষের বেঁচে থাকার প্রধান জীবিকা। ধান, গম, আখ এবং তুলোর চাষ হতো সবচেয়ে বেশি। সবচেয়ে মজার বিষয় হলো সেই যুগে কিন্তু আজকের মতো টাকা পয়সা অথবা কাগজের নোটের এত চল ছিল না। গ্রামের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে বাটার সিস্টেম বা বিনিয়োগ প্রথা ব্যবহার করতেন। অর্থাৎ ধরুন আপনার কৃষিকাজের জন্য লাঙল লাগবে, আপনি কামারকে চাল দিলেন আর তার বদলে সে আপনাকে লাঙল বানিয়ে দিল। তবে বড় বড় কেনাকাটার জন্য সোনা, রূপা আর তামার মুদ্রার পাশাপাশি এক ধরনের বিশেষ সামুদ্রিক কড়ি বা কৌরি ব্যবহার করা হতো। তখনকার দিনে সাধারণ মানুষের ঘরবাড়ি তৈরি হতো মাটি, বাঁশ এবং খড় দিয়ে, আর ধনী বা জমিদার বাড়ি তৈরি হতো পোড়া ইট এবং কাঠ দিয়ে। যদি খাবারের কথা বলি, তবে 1000 বছর আগে ভারতীয়দের খাদ্য তালিকা ছিল অত্যন্ত স্বাস্থ্যকর, যেমন ভাত, ডাল, রুটি, খাঁটি গরুর দুধ
ঘি এবং নানান রকমের টাটকা ফলমূলই ছিল তাদের প্রধান খাবার। তবে আজকের যুগের মতো তখন আলু, টমেটো বা লঙ্কা ছিল না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই সবজিগুলো তখন ভারতে আসেইনি। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, তবে তারা কি সব মিষ্টি খাবার খেত? উত্তরটি হলো না। রান্নার ঝালের জন্য ব্যবহার করা হতো গোলমরিচ এবং আদা। উত্তর ভারতে নিরামিষ খাবার চল বেশি থাকলেও বাংলা এবং দক্ষিণ ভারতের মানুষরা কিন্তু মাছ মাংস বেশ পছন্দ করত। পোশাক আশাকের দিক থেকে মানুষ খুবই সাধারণ জীবনযাপন করতেন। গরমের দেশ হওয়ার জন্য পুরুষরা মূলত সুতির ধুতি এবং চাদর পরতেন, আর মহিলারা পরতেন শাড়ি। তবে হ্যাঁ, গয়না পরার মারাত্মক শখ ছিল তখনকার মানুষদের। নারী এবং পুরুষ উভয়ই সোনা, রূপো, তামা অথবা হাতির দাঁতের আংটি বা বালা তৈরি করে গলায় পরতেন। সমাজের জাতপাত অবশ্যই ছিল, যা কিছু ক্ষেত্রে বৈষম্য তৈরি করত, কিন্তু তা সত্ত্বেও নারীদের স্থান সমাজে বেশ উঁচুতে ছিল। সেই যুগেও মহিলারা উচ্চশিক্ষা লাভ করতে পারতেন, ব্যবসা পরিচালনা করতেন এবং অনেক ক্ষেত্রে নিজের পছন্দমতো জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য স্বয়ংবর সভার আয়োজনও করা হতো। মানুষ অত্যন্ত ধর্মীয় এবং উৎসবপ্রিয় ছিলেন। সারাদিন কঠোর পরিশ্রমের পর সন্ধ্যায় গ্রামের চণ্ডীমণ্ডপে অথবা মন্দিরের সামনে সবাই জড়ো হতেন। সেখানে রামায়ণ, মহাভারতের কথা, গান বাজনা এবং নাটকের আসর বসত। এক কথায় জীবন ছিল সহজ সরল এবং প্রকৃতির খুব কাছাকাছি। কিন্তু এই সুখ, এই অপরিসীম সমৃদ্ধি বেশি দিন স্থায়ী হয়নি। আজ থেকে ঠিক 1000 বছর আগে ভারতের আকাশে নেমে এসেছিল এক ভয়ঙ্কর কালো অধ্যায়, যা ভারতের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। সালটা ছিল 1026 খ্রিস্টাব্দ। আফগানিস্তানের গজনি সাম্রাজ্যের সুলতান ইয়ামিনুদ্দৌলা আবুল কাসিম মাহমুদ ইবনে সাউবুদ্দিন, যদিও ইতিহাসে তিনি মোহাম্মদ গাজনী নামেই বেশ পরিচিত। মোহাম্মদ ভারতের বিপুল ধনসম্পদের কথা শুনে লোভ সামলাতে পারলেন না। তিনি বুঝতে পেরেছিলেন ভারতের আসল ধনসম্পদ লুকিয়ে আছে এদেশের বড় বড় মন্দিরগুলোতে, আর তাই তার মূল টার্গেট ছিল গুজরাটের সমুদ্র উপকূলে অবস্থিত ঐতিহাসিক এবং পবিত্র সোমনাথ মন্দিরের উপরে। এই মন্দিরটি শুধু ধর্মীয় কেন্দ্রীয় ছিল না, এটি ছিল তৎকালীন ভারতের অন্যতম প্রধান ধনকুবের বা খিলান। সুলতান মাহমুদ যখন বিপুল সেনাবাহিনী নিয়ে সোমনাথ আক্রমণ করেন, তখন সেখানকার রাজপুত যোদ্ধারা এবং সাধারণ মানুষ নিজেদের প্রাণ বাজি রেখে মন্দির রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ইতিহাসবিদদের মতে প্রায় 50,000-এরও বেশি ভারতীয় সেই যুদ্ধে শহীদ হন, কিন্তু মন্দিরের শেষ রক্ষা হয়নি। তৎকালীন ভারতীয় রাজাদের মধ্যে একতার অভাবের সুযোগ নিয়ে সুলতান মাহমুদ সোমনাথের প্রাচীর ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং মন্দিরের গর্ভগৃহে থাকা শিবলিঙ্গটি ভেঙে ফেলা হয়। পরবর্তী দৃশ্যটি ছিল আরও ভয়ঙ্কর। মন্দির থেকে টন টন সোনা, রূপো, হিরে জহরত এবং চন্দন কাঠের তৈরি মূল্যবান দরজা সবকিছু লুট করে নেওয়া হয়। শত শত উট এবং ঘোড়ার পিঠে করে সেই বিপুল সম্পদ যখন গজনিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ধুলোয় মিশে যাচ্ছিল ভারতের এতদিনের অহংকার। এই একটি ঘটনাই ভারতের ভবিষ্যৎ লিখে দিয়েছিল। বিদেশি আক্রমণকারীরা বুঝে গিয়েছিল ভারত অর্থনৈতিকভাবে যতটা শক্তিশালী হোক না কেন, কিন্তু রাজনৈতিকভাবে তারা এক নয়। আর এই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়েই পরবর্তী কয়েকশো বছর ধরে একের পর এক তুর্কি, আফগান এবং মুঘল শাসকরা ভারত আক্রমণ করে এবং এই দেশেই নিজেদের সাম্রাজ্য বিস্তার করে। যে সোনার পাখি একদিন ডানা মেলে সারা পৃথিবীকে আলো দিত, সেই সোনার পাখি আজ থেকে 1000 বছর আগেই প্রথমবার ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আজ থেকে 1000 বছর আগের সেই ভারতবর্ষের গল্প আমাদের শুধু এটাই শেখায় না যে আমরা কতটা ধনী ছিলাম, বরং এটা মনে করিয়ে দেয় যে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতিতে আমরা পৃথিবীর চেয়ে কত এগিয়ে ছিলাম। সময়ের নিয়মে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমাদের সেই গৌরবময় ডিএনএ আজও আমাদের মধ্যে বেঁচে আছে। এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আজকের আধুনিক ভারতের চেয়ে 1000 বছর আগের ভারতের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমাদের বিজ্ঞান চর্চা নাকি চোল রাজবংশের সেই পরাক্রম? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আজকের এই ঐতিহাসিক টাইম ট্রাভেলের ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে,
তবে ভিডিওটিতে একটি লাইক করুন। আপনার একটি লাইক আমাদের এই ধরনের তথ্যবহুল ভিডিও বানাতে প্রচুর অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও আমাদের দেশের এই অবিশ্বাস্য এবং ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে জানতে পারে। তবে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।